চলুন আজ আমরা একটু গভীরে যাই। ইসরায়েলের একেবারে কোর একটা অবকাঠামোতে সম্প্রতি যে হামলাটা হলো সেটা নিয়ে কথা বলা যাক। এই একটা ঘটনা কিন্তু পুরো অঞ্চলের ভবিষ্যৎকে একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তো ঘটনাটা ঠিক কি? একদম সহজ কথায় বললে ওরত রাবিন পাওয়ার স্টেশনে সরাসরি একটা মিসাইল এসে পড়েছে। আর এটা কিন্তু শুধু একটা সাধারণ হামলা না, এর পেছনে আছে একটা বিরাট বড় বার্তা। আচ্ছা, তাহলে প্রথমেই একটু দেখে নিই এই পাওয়ার স্টেশনটা ঠিক কোথায়। দেখুন, এটা ভূমধ্যসাগরের তীরে হাদেরা শহরে। তেল আবিব থেকে খুব বেশি দূরে না, মাত্র ৪৫ কিলোমিটার উত্তরে। মানে ইসরায়েলের যে অর্থনৈতিক কেন্দ্র তার একদম কাছেই এর অবস্থান। কিন্তু প্রশ্ন হলো, একটা পাওয়ার প্ল্যান্টের উপর হামলা নিয়ে এত কথা হচ্ছে কেন? কেন এই অরোরা টারবাইন ফ্যাসিলিটি এতটা গুরুত্বপূর্ণ? এর কৌশলগত ভূমিকাটা কি? চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। আসলে এটাকে শুধু আরেকটা পাওয়ার প্ল্যান্ট বললে ভুল হবে। এটা হলো ইসরায়েলের একক বৃহত্তম পাওয়ার হাউস, দেশের পুরো এনার্জি গ্রিডের একেবারে মেরুদণ্ড বলা যায়। ভাবুন, ১৯৭৩ সাল থেকে এটা চলছে আর ইসরায়েলের অর্থনীতির কেন্দ্রবিন্দুকে শক্তি দিয়ে আসছে। এর ক্ষমতাটা একবার দেখুন, ৩,৯১০ মেগাওয়াট। এই সংখ্যাটা থেকেই বোঝা যায় এর বিশালতা। মানে ইসরায়েলের জ্বালানি নিরাপত্তার জন্য এই একটা কেন্দ্র যে কতটা অপরিহার্য তা বলে বোঝানো কঠিন। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা দেখি দেশের মোট বিদ্যুতের কতটা এখান থেকে আসে। এই একটা কেন্দ্র একাই দেশের মোট বিদ্যুতের ২০% সরবরাহ করে। ভাবা যায়, কিছু হিসাবে তো আরও বেশি। গ্যাস টারবিন যোগ করলে প্রায় ৩৫%-এর কাছাকাছি। মানে বিশাল একটা ব্যাপার। তাহলে বুঝতেই পারছেন এর কৌশলগত গুরুত্বটা কোথায়। তেল আবিবের মতো মেট্রো এলাকা, বড় বড় শিল্পাঞ্চল সব চলে এর উপর ভর করে। তার মানে এখানে যদি কোনো সমস্যা হয়, শুধু ব্ল্যাকআউট হবে তাই না, পুরো দেশের অর্থনীতি আর নিরাপত্তা ব্যবস্থা একটা বড়সড় হুমকির মুখে পড়বে। এখন প্রশ্ন আসে, এই হামলাটা হলো কেন? এটা কি হঠাৎ করে নেয়া কোনো সিদ্ধান্ত? একদমই না। এর পেছনে একটা নির্দিষ্ট প্রেক্ষাপট আছে, আর সেটা হলো একটা ৫ দিনের ডেডলাইন। ঘটনার শুরুটা হয় আমেরিকার দেয়া একটা চরমপত্র দিয়ে। তারা ইরানকে ৫ দিনের একটা ডেডলাইন দেয়। সোজা কথায় একটা হুঁশিয়ারি ছিল যে ইরানের জ্বালানি সেক্টরে হামলা হতে পারে। তো ইরান কি করল? তারা কি ডেডলাইন শেষ হওয়ার জন্য অপেক্ষা করল? না, ডেডলাইন শেষ হওয়ার তখনও ৩ দিন বাকি। ঠিক তখনই তারা এই হামলাটা চালায়, একটা প্রতিরোধমূলক হামলা। আর এর মাধ্যমে তারা একটা খুব স্পষ্ট বার্তা দিল। ইরানের বার্তাটা খুব পরিষ্কার ছিল, আমাদের জ্বালানি খাতের দিকে তাকালে তোমাদের গুরুত্বপূর্ণ স্বার্থের ওপরও আঘাত হানা হবে। এটা ছিল আমেরিকার হুঁশিয়ারির জবাবে নিজেদের শক্তি আর দৃঢ় সংকল্প দেখানোর একটা ক্যালকুলেটেড মুভ। আচ্ছা, হামলা তো হলো, কিন্তু এর পর কি হলো? ক্ষয়ক্ষতি কতটা হলো? এখানেই গল্পটা আরও জটিল হয়ে ওঠে। কারণ হামলার পরপরই দুই পক্ষ থেকে দুই রকম কথা আসতে শুরু করে। একদিকে ইরান আর রাশিয়ার মিডিয়া ফুটেজ দেখিয়ে দাবি করল যে হামলাটা সফল হয়েছে। অন্যদিকে ইসরায়েলি মিডিয়া স্বীকার করল যে মিসাইল এসে পড়েছে, কিন্তু বলল যে মূল উৎপাদন ভবনে লাগেনি। তারা ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রায় কিছুই জানায়নি। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন মিসাইলটা ঠিক কোথায় লেগেছে সেই বিতর্কটা আসলে মূল বিষয় না। তাদের মতে একটা পাওয়ার প্ল্যান্টকে অকেজো করার জন্য এর মূল চুল্লিতে আঘাত করার কোনো দরকার নেই। ব্যাপারটা একটু সহজ করে বলি, একটা আধুনিক পাওয়ার প্ল্যান্ট কিন্তু অনেকগুলো সিস্টেমের উপর নির্ভর করে চলে। ধরুন, এর সাপ্লাই লাইনে যদি আঘাত করা হয়, যেমন কয়লা নামানোর যে জেটি বা কনভেয়ার বেল্ট আছে সেখানে, তাহলে কি হবে? সোজা হিসাব, জ্বালানি আসা বন্ধ হয়ে যাবে, আর জ্বালানি ছাড়া পুরো প্ল্যান্টটাই অচল। আর এই ধরনের লজিস্টিক্যাল ড্যামেজ সারানো কিন্তু চারটিখানি কথা না। এটা ঠিক করতে কমপক্ষে ৬ থেকে ৮ মাস লেগে যেতে পারে। এমনকি যন্ত্রপাতির অভাবে এর চেয়েও বেশি সময় লাগাটা অস্বাভাবিক কিছু না। মানে প্রায় ১ বছরের জন্য প্ল্যানটা অফসাইন হয়ে যেতে পারে। এই হামলাটা আসলে সংঘাতের একটা নতুন মাত্রা যোগ করেছে। এতদিন ধরে যে একটা অলিখিত রেড লাইন ছিল যে বেসামরিক জ্বালানি অবকাঠামোতে হামলা করা হবে না, সেই সীমাটা এবার পার হয়ে গেল। এটা কিন্তু একটা খুবই বিপজ্জনক সংকেত। মানে এখন টার্গেট শুধু মিলিটারি বেস না, বরং এমন সব জায়গা যা সাধারণ মানুষের জীবন আর দেশের অর্থনীতির জন্য অপরিহার্য। আর এটাই পরিস্থিতিকে আরও অনেক বেশি জটিল আর বিপজ্জনক করে তুলেছে। আর এর সাথে যোগ হয়েছে আরেকটা বড় হুমকি। ইরান শুধু হরমোজ প্রণালী নিয়ে কথা বলছে না, এখন তারা বাব এল মান্দেব প্রণালী বন্ধ করারও হুমকি দিচ্ছে। আর এই দুটোই কিন্তু বিশ্ব বাণিজ্যের জন্য লাইফলাইন। এখানে একটা দারুণ কৌশলগত ব্যাপার আছে। দেখুন, সৌদি আরব হরমোজ প্রণালীর ঝুঁকি এড়ানোর জন্য লোহিত সাগরের পাশ দিয়ে একটা বিকল্প পাইপলাইন বানিয়েছিল।
কিন্তু এখন যদি বাবেল মান্দেবও বন্ধ হয়ে যায় তাহলে সেই বিকল্প রাস্তাটাও কিন্তু অকেজো হয়ে গেল। তাহলে চিন্তা করুন, যদি হরমুজ আর বাব এল মানদেব দুটোই একসাথে বন্ধ হয়ে যায় কি হবে? বিশ্বের জ্বালানি সাপ্লাই চেইনের একটা বিশাল অংশ অচল হয়ে পড়বে, আর এর ফল হবে একটা ভয়াবহ গ্লোবাল এনার্জি ক্রাইসিস। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটা প্রশ্নই বড় হয়ে দেখা দিচ্ছে, এই যে হুমকি আর পাল্টা হুমকির চক্র চলছে, এর শেষ কোথায়? এই সংঘাতের জল আর কতদূর গড়াবে?